শতাধিক স্টুডেন্ট মারা গেছে, কেন বলা হচ্ছে 20 জন মারা গেছে? প্রমাণ লাগবে আপনার? আর্মি যে ইয়া করছে, দেখেন আপনি প্রমাণ নেন, ভিডিও সব প্রমাণ দিতেছি। এই যে কেন আর্মিরা কেন গায়ে হাত তুলবে? কেন আর্মি কেন মারবে, গায়ে হাত তুলবে কেন? কেন এটা ধামাচাপা দেওয়া হবে? এতজন স্টুডেন্ট মরছে, এখানে কেন ধামাচাপা দেওয়া হবে? বিমান দুর্ঘটনায় একদিকে শিক্ষার্থীদের মৃত্যুর মিছিল, অপরদিকে মরদেহের সংখ্যা নিয়ে সন্দেহের বিক্ষোভ, সেই সাথে ঘটনাস্থলে যাওয়া উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখা, সব মিলিয়ে পরিস্থিতি অনেকটাই ঘোলাটে। ক্ষণে ক্ষণে পরিস্থিতি মোড় নিচ্ছে ভিন্ন দিকে। দীর্ঘ সময় অবরুদ্ধ করে রাখার পর মাইলস্টোন থেকে বের হওয়ার পথে আবার উপদেষ্টাদের অবরুদ্ধ করা হয়। এর মধ্যেই খবর আসে বহিরাগতরা হামলা চালিয়েছে শিক্ষার্থীদের উপর। সামনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তাদের যে 2 দফা দাবি, সেই 2 দফা দাবি নিয়ে তারা অবস্থান করছে। ক্লাসরুমের উপরে ভেঙে পড়ছে যুদ্ধ বিমান, মারা গেছে শিশুরা, শিক্ষকেরা, যারা একদিন এই দেশের ভবিষ্যৎ হইতো। এটা কোনো দুর্ঘটনা না, রাষ্ট্রীয় দুর্নীতি, ব্যর্থতা আর অপরাধের একটা চেহারা। এই যে বাংলাদেশের বিমান বাহিনী, আমরা তো টাকা দিই প্রচুর প্রত্যেক বছর বাজেটে পালিয়ে এদেরকে, কিন্তু এদের বিমান দুর্ঘটনা কত হয় জানেন? আসেন আমরা হিসাবটা দেখি আর একটা তুলনা করি। 2008 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনী নিজে স্বীকার করছে এরকম দুর্ঘটনার সংখ্যা 14টা। আমরা জানি এটা। আপা আসবে, আপা বলতে আমরা শেখ হাসিনাকে চিনি। বিশেষ করে তিনি আওয়ামী নেতাকর্মী, তার সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সমস্ত নেতাকর্মীদের মাঝে তিনি আপা নামে পরিচিত। এখন তিনি আসার একটা আবার হাইট তৈরি হয়ে গেছে। গতকাল দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর, ভবনের উপর বিমান বাহিনীর যে প্রশিক্ষণ বিমানটা বিধ্বস্ত হলো, তাতে কত লোক মারা গেছে। আসলে লোক বলবো কেন, এরা হলো শিশু, একজন দেব শিশু যাকে বলে আর কি, নিষ্পাপ শিশু। এদের যে নির্মম মৃত্যু হল, যে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলো, এটা নিয়ে কালকে আমি একটা ভিডিও করেছিলাম, আরো অনেকে করেছে। আপনারাও আজকে সারাদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং পত্রপত্রিকায় অনেক নিউজ দেখেছেন। মাইলস্টোন স্কুলের ওপরে যে বিমান ভেঙে পড়েছে, তারপরে সারা দেশ শোকে মুহ্যমান। সত্যি এতগুলো শিশুর যদি মৃত্যু হয়, অবন্তী শিশু, তাদের মৃত্যু হয়েছে, তাদের পরিবার পরিজনের অনেকের মৃত্যু হয়েছে, শিক্ষকের মৃত্যু হয়েছে। এই মৃত্যু তো কাম্য ছিল না। এখন ঢাকার মতো একটা জনবহুল শহরে এই যে একটা বিমান প্রশিক্ষণ কেন্দ্র থাকা, এবং সেখানে একটি পুরনো বিমান, মানে একে বলা যায় প্রস্তর যুগের বিমান, উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে লক্ষণ খুব ভালো মনে হচ্ছে না। শিক্ষার্থীরা উত্তাল হয়ে উঠেছে। সরকার কতটা এটি নিয়ন্ত্রণ করতে পারবে সেই প্রশ্ন সামনে আসছে। এবং দুপুরের দিকে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের মূল গেট ভেঙে সচিবালয়ের মধ্যে প্রবেশ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক শ্রোতা, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ দেখলেন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। প্রদর্শক শ্রোতা, আপনারা জানেন যে আজকে সচিবালয়ে ছাত্ররা ঘেরাও করেছে এবং যারা উপদেষ্টা আছে তাদের পদত্যাগের দাবিতে। প্রদর্শক, কেন এই দাবিটি তারা করেছে? অবশ্যই তার কারণ আছে। আপনারা জানেন যে গতকালকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনা ঘটেছে, আসলে মূল কারণ এটাই। এখান থেকে লাশ সরানো হয়েছে, চুরি করা হয়েছে বা লাশের সংখ্যা কম দেখানো হয়েছে। প্রিয় দর্শক, এইসব বিষয় নিয়ে ছাত্ররা সচিবালয় ঘেরাও করেছে যে আমরা এমন উপদেষ্টা চাই না। এই কারণে তারা সচিবালয় ঘেরাও করেছে। প্রিয় দর্শক, অবশ্যই আপনারা ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সমস্ত ভিডিওগুলো একে একে দেখে আসি। চলুন। ক্লাসরুমের উপরে ভেঙে পড়ছে যুদ্ধ বিমান, মারা গেছে শিশুরা, শিক্ষকেরা, যারা একদিন এই দেশের ভবিষ্যৎ হইতো। এটা কোনো দুর্ঘটনা না, রাষ্ট্রীয় দুর্নীতি, ব্যর্থতা আর অপরাধের একটা চেহারা। এই যে বাংলাদেশের বিমান বাহিনী, আমরা তো টাকা দিই প্রচুর প্রত্যেক বছর বাজেটে পালিয়ে এদেরকে, কিন্তু এদের বিমান দুর্ঘটনা কত হয় জানেন? আসেন আমরা হিসাবটা দেখি আর একটা তুলনা করি। 2008 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনী নিজে স্বীকার করছে এরকম দুর্ঘটনার সংখ্যা 14টা। আমরা জানি এটা। একই সময় ইন্ডিয়ান বিমান বাহিনী নিজের স্বীকার করা দুর্ঘটনার পরিমাণ 85টা। কিন্তু ইন্ডিয়ার আছে 2024-এর হিসাব অনুযায়ী অবশ্য 1290টা বিমান আর 500টা হেলিকপ্টার। ভারতীয় বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে 100টার মধ্যে 4.7। সেই পরিমাণে বাংলাদেশের বিমান বাহিনীর আছে, এটা 2023-এর হিসাব, 125টা বিমান এবং 61টা হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনীর দুর্ঘটনার অনুপাত হচ্ছে 10.93, প্রায় 11%। এইটা ভারতের তুলনায় প্রায় 3 গুণ প্রায়। বিমান বাহিনীকে তো জবাব দিতে হবে যে কেন আমাদের বিমান বাহিনীতে ভারতের চাইতে 3 গুণ বেশি দুর্ঘটনা হয়। অনেকে অবিশ্বাস করতে পারেন, আমি হিসাব দিতেছি। 8 এপ্রিল 2008 চেংদুতে F7Z দুর্ঘটনা হয়, একটা বিমান হারায়। 20 ডিসেম্বর 2010 2টা PT6 বিমান
দুর্ঘটনায় পড়ে। 8 এপ্রিল 2012 এরো L39 ক্র্যাশ একটা। 26 এপ্রিল 2012 একটা PT-6 ভারতীয় ভূখণ্ডে জরুরি অবতরণ করে। 13 মে 2015 MI-17 হেলিকপ্টার দুর্ঘটনা হয় একটা। 29 জুন 2015 F-7MB যুদ্ধ বিমান বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একটা। 11 জুলাই 2017 ইয়াক 130 দুর্ঘটনা হয় লোহাগড়ায়, একটা বিমান হারায়। 27 ডিসেম্বর 2017 দুইটা ইয়াক 130 মাঝ আকাশের সংঘর্ষে বিধ্বস্ত হয় দুইটা। 3 জানুয়ারি 2018 MI-17 হেলিকপ্টার ক্র্যাশ করে একটা। 1 জুলাই 2018 KHW প্রশিক্ষণ বিমান রাতের মিশনে যশোরে বিধ্বস্ত হয়। 23 নভেম্বর 2018 F-7BG বিমান টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে। 9 মে 2024 ইয়াক 130 বিমান চট্টগ্রামে বিধ্বস্ত হয়। আর 21 জুলাই 2025 এটা F-7BGI প্রশিক্ষণ জেট ঢাকার স্কুলে বিধ্বস্ত হয়। কিছুদিন আগে বাংলাদেশ বিমান বাহিনীর একটা হেলিকপ্টার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে মিশনে ছিল, ওইখানে বিধ্বস্ত হয়েছে। যে দেখেন, এর মানে কি? হয় সশস্ত্র বাহিনীর লোকজন যন্ত্রপাতি চালাতে পারে না, না তো এগুলো কেনার সময় এত দুর্নীতি হয় যে রদ্দি মাল বেশি দামে কেনা হয়। তাহলে তো ধরতে হবে এই দুর্ঘটনাগুলোর কারণ প্রযুক্তি না, মানুষ। আর সেই মানুষগুলো রাষ্ট্রের সামরিক উঁচু পদে বসে কমিশনের ব্যবসা চালায়। কি চমৎকার! শোনা যায় বাংলাদেশের ডিফেন্স পার্সেসের 70% বেশি হয় বিচ্ছিন্ন স্বচ্ছতার বাইরে, যেখানে ঘুষ, মধ্যস্বত্বভোগী আর সরকারি দাম এই নামে চালানো হয় রদ্দি মাল। আমরা তো রাষ্ট্রকে প্রশ্ন করতে পারি, যেহেতু তাদেরকে পয়সা দিই, যে আপনার বাহিনী কোথায় যুদ্ধ করতেছে, কাদের বিরুদ্ধে প্রস্তুতি? যে বাহিনী নিজের আকাশে উঠতে পারে না, সে অন্যের আকাশে কিভাবে লড়বে? এদেশে মানুষের জীবনে কোনো মূল্য দেওয়া হয় না বলে যুগ যুগ ধরে যুদ্ধ বিমানের মহড়া এবং প্রশিক্ষণ চলছে ঢাকার আকাশে। প্রত্যেক দিনই রাজধানীর আকাশে ফাইটার জেট ছুটতে এবং অনেক হেলিকপ্টার উঠতে দেখা যায়। আপনারা দেখছেন না? শীর্ষ সেনা এবং বিমান কর্মকর্তারাই এইগুলোতে চলেন। এই সমস্ত পুরাপুরি বন্ধ হওয়া জরুরি, একদম ফুল স্টপ। ঘনবসতিপূর্ণ এই রাজধানী শহরটা এরাই কি এরকম প্রশিক্ষণের কার্যক্রম চলতে পারে না? হোমরা চন্দ্রদের আচরণ এবং তাদের অনুষ্ঠিত রীতিনীতি দেখলে মনে হয় না যে বাংলাদেশ সরকারের নীতি নির্ধারকরা জানেন যে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাজধানীগুলোর মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। 1 নম্বর হচ্ছে ম্যানিলা, ফিলিপাইনে, প্রত্যেক বর্গ কিলোমিটারে 46,000 মানুষ থাকে। 2 নম্বর ঢাকা, প্রত্যেক বর্গ কিলোমিটারে 44,000 মানুষ থাকে। 3 নম্বর বাগদাদ, ইরাকের, প্রত্যেক বর্গ কিলোমিটারে 32,800 মানুষ থাকে। এবং 4 নম্বর মুম্বাই, ইন্ডিয়ার মহারাষ্ট্রের রাজধানী, আমরা জানি প্রত্যেক বর্গ কিলোমিটারে 32,300 জন মানুষ থাকে। এবং 5 নম্বর কায়রো, মিশর, প্রত্যেক বর্গ কিলোমিটারে 19,300 জন মানুষ বসবাস করে। আওয়ামী বাকশালীরা একটা মৌকা পাইছে। এই জুলাই আগস্ট বিপ্লবের শোক গাথা চলতেছিল, যখন আওয়ামী দুঃশাসনের চিত্র আবার সবাই দেখতেছিল, আর সবাই এই সময় দুর্ঘটনা বাকরুদ্ধ করে দিচ্ছে সবাই। সমস্ত কর্মসূচি এখন কিছুদিনের জন্য হলে বন্ধ থাকবে। এই ঘর পড়ার মধ্যে আলু পোড়া খাইতে আসছে এই নটনটিরা, বিশিষ্ট বুদ্ধিজীবীরা এবং বাকশালীরা, বাংলার আন্তনীয় গ্রামসি, গরিবের কালমার্স, ঝানু মোহাম্মদ বাঙ্গুল্যান্ডের প্রগতিশীল ঘরানার প্রধান বুদ্ধিজীবী। সকল বাকশালীদের মতো তিনিও 1991 সালে গঠিত হয়েছিল 101 সদস্য বিশিষ্ট 71 ঘাতক দালাল নির্মূল কমিটি, তার সদস্য ছিল। আবার পার্বত্য চট্টগ্রাম নিয়ে উনি খুব চিন্তিত আর কি, কিবা কমিটিতে আছেন। ওনার চিন্তা পার্বত্য চট্টগ্রাম আর যুদ্ধাপরাধ এছাড়া বাইরে যায় না। ওনার সম্পর্কে আপনি নেট ঘেঁটিয়া লেখাপড়া কত দূর করেছে এটা খুঁজে পাবেন না। আমি লেখাপড়া ধরে টান দিই কেন জানেন? এই সেকুলার ঘটনার যত তালে বড়ছে না, সব কটা লেখাপড়ায় লবরঙ্গা, কিন্তু ভাবছে তারা নোবেলটা পাইতেছে না আর কি। এই ঝানু মোহাম্মদের সবচেয়ে বড় আবিষ্কার ছিল আমি নাকি রয় রেজেন্ট। সেটা কইছে এমন একটা জায়গায় যে আমার কানে আসছে, একটা খুব বিশ্বাসযোগ্য মানুষ আমাকে বলে দিছে। আমি তারা জিজ্ঞাসি আপনি এটা কেন বলছেন, তখন অস্বীকার করে ভয়। মানে তার মেধা এবং সাহস কোনোটাই নাই। একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কতখানি নির্বোধ হইতে পারে, কতখানি মূর্খ হইতে পারে, তার ক্রিটিক্যাল ফ্যাকাল্টি কত দুর্বল হইতে পারে, ঝানু মোহাম্মদ তার নমুনা। আমার মাথায় এসছে তখন যে আমি শিওর ওই পিএইচডি করে নাই। আপনারা খোঁজ নিয়ে দেখেন, একজন পিএইচডি এরকম নির্বোধের মতো কথা বলবে না। খুঁজে দেখেন সে পিএইচডি করেছে কিনা, আমি 99% শিওর ওই করে নাই। হ্যাঁ, অনেকের মনে হইতে পারে এরকম প্রফেসর হয়েছে, এরকম ইকোনমিক্সের প্রফেসর হয়েছে, পিএইচডি করে নাই। দেখেন, আমি তো কইলাম তো, দেখেন, খুঁজে দেখেন, না হলে আমার কাছে কোয়েন। যাই হোক, সে বাক্য জারিছে প্রফেসর সামন্তলাল সেনকে আনা হোক। হ্যাঁ, আগে এক নোটই কইছে নিপুণ, হ্যাঁ, তারপরে এই নট করছে। এইটা সাহেব এই নট আর নোটিরে পাশাপাশি রাখেন, দেখি তো মানায় কিনা। হ্যাঁ, মানাইছেন না? মানাইছে, হ্যাঁ মানাইছে ভালো। এক সুন্দর গাদা আর এক সুন্দরী গাদি। এই ঝানু আমাদের একটা ছবি দেখবেন, হ্যাঁ, ক্ষুদ্রকালের সরাদের বডিগার্ডের সাথে জায়গা মতো খাইছে, সব বরাবর আর কি, বুঝছা। 1974 দুর্ভিক্ষের টাইমে অনুদান তুলে ওই সরাদের বডিগার্ডের হাতে দিতেছে, দেখেছেন? কে হাসি মুখে দেখেছেন? এই ঝানু মোহাম্মদ গুলো হইতেছে সুপা ফ্যাসিস্ট, সুপা বাকশালী, সুপা আওয়ামী লীগ। সুযোগ পেলে কক করে ওঠে। ফ্যাসিস্টের সহযোগী, ফ্যাসিস্ট মন্ত্রিসভার সদস্য, জুলাই আহতদের চিকিৎসায় বাধাদানকারী, স্বঘোষিত বার্ন স্পেশালিস্ট সামন্তলাল সেনের জন্য ওর পেট পুড়াচ্ছে। রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে লক্ষণ খুব ভালো মনে হচ্ছে না। শিক্ষার্থীরা উত্তাল হয়ে উঠেছে। সরকার কতটা এটি নিয়ন্ত্রণ করতে পারবে সেই প্রশ্ন সামনে আসছে। এবং দুপুরের দিকে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের মূল গেট ভেঙে সচিবালয়ের মধ্যে প্রবেশ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করতে, আপনারা জানেন এর মধ্যে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, লাঠিচার্জ করে, টিয়ার শেল নিক্ষেপ করে। কিন্তু কেন বারবার এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে সরকারকে? সরকারের প্রশ্রয় এখানে কতটা? এবং একই সঙ্গে আমরা এই প্রশ্ন উত্থাপন করতে বাধ্য হচ্ছে, আমাদের যে একটি গর্বের সেনাবাহিনী ছিল, কেন সেই সেনাবাহিনী
সেনাবাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করতে কারোরই বাঁচছে না। অবশ্যই সেনাপ্রধানকে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। এবং এই যে সচিবালয়ের গেট ভেঙে ভিতরে প্রবেশ করলো, এর আগে হাজার হাজার শিক্ষার্থী যখন সচিবালয়ের দিকে যাচ্ছিল তখন তারা পুলিশের ব্যারিকেডের সামনে মুখোমুখি হয়। তারা পুলিশের ব্যারিকেড ভেঙে একটা পর্যায়ে সচিবালয়ের মধ্যে প্রবেশ করে। এর আগে আমরা জানি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যখন শিক্ষা উপদেষ্টা এবং আইন উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা প্রেস সচিব তারা পরিদর্শনে গিয়েছিলেন, সেখানে তারা 5 ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়েন। ছাত্ররা যে 6 দফা দাবি দিয়েছিল তাদের সবকটি মেনে নেওয়া হবে এমন আশ্বাসের ভিত্তিতে পরবর্তীতে সেই কর্মসূচি তুলে নেয়। এবং সচিবালয়ের মধ্যে শিক্ষার্থীরা নানান ধরনের স্লোগান তুলতে থাকে, ভুয়া স্লোগান দিতে থাকে, আমার ভাই মূল্য কেন, প্রশাসন জবাব দেয় ইত্যাদিতে নানান ধরনের স্লোগান তারা দিতে থাকে। এখন বিষয় হচ্ছে যে কেন এমনটা বারবার ঘটছে, এর জন্য দায়ী কারা? কোনোভাবেই আর বলার কোনো প্রশ্ন ওঠে না যে তথাকথিত কোনো বিপ্লবের পর বা একটা গণঅভ্যুত্থানের পর এমন পরিস্থিতি খুব স্বাভাবিক। নিশ্চয় স্বাভাবিক নয়। তখন 1 বছর প্রায় হয়ে গেছে এবং এই জিনিসগুলোকে প্রশ্রয় দিয়েছে কারা? এই যে শিক্ষার্থীদের একটা উচ্ছৃঙ্খল আচরণ, নিশ্চয়ই আমরা এগুলোকে সমর্থন করছি না। একইভাবে আমরা সমর্থন করিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা ছিলেন তারা যে কথায় যে ধরনের মব ক্রিয়েট করে নানান ধরনের দাবি দাওয়া আদায় করেছে, তাদের ক্ষেত্রে তো কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। অতএব তারাই এই পথগুলো দেখিয়েছে। এবং যে প্রশ্নটি তুলছিলাম, সেনাবাহিনীকে এখন যে সে যেমন তেমনভাবে কটূক্তি করে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কেন এমনটি হচ্ছে? আমরা যেমন এর আগে সেনাবাহিনীকে কেন্দ্র করে বা সেনাবাহিনীর উদ্দেশ্যে বৈষম্য ছাত্র আন্দোলন কিংবা এনসিপি, জাতীয় নাগরিক পার্টি কিংবা কথিত ইনকলাব মঞ্চ বা এই ধরনের সংগঠন নেতাকর্মীদের আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে দেখেছি। তারা ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবে, সেনাপ্রধানকে অনেক কিছু করবে এবং কি নোংরা ভাষায় সেনা সদস্যদেরকে গালিগালাজ করা হয়েছে আমরা দেখেছি। তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? আজ এই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি। আমাদের সেনাবাহিনী ধ্বংস হয়ে গেলে আর কিছুই থাকবে না। এখনো বলছি, অনেকে বলতে পারেন যে নোংরা শব্দগুলো ইউজ করে, আমি সেটা উচ্চারণ করতে চাচ্ছি না। দুর্বল, অমুক তমক, আমি এর চেয়ে বেশি কোনো শব্দ উচ্চারণ করতে চাচ্ছি না। কেন সেনাবাহিনী নিজেকে এই অবস্থানে নিল, অথবা সেনাবাহিনীকে দুর্বল করার জন্য, সেনাবাহিনীর মতো একটি প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার জন্য চক্রান্ত কারা করছে সেটা কি সেনাপ্রধান ভেবে দেখেছেন? কোথায় সেনাপ্রধানের দুর্বলতা? এবং সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতা, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে নামবে? ছাত্রলীগ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো, জাতীয় পার্টি নিষিদ্ধ করো, জাতীয় পার্টি কার্যালয় ভাঙচুর করো, আগুন লাগিয়ে দাও, অমুক তমুককে ধরে নিয়ে আসো, মব ভায়োলেন্স, কি হচ্ছে এগুলা? এবং আমরা দেখলাম যে এই শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা বোর্ড থেকে গিয়ে তারা গত এসএসসি পরীক্ষা যারা ফেল করেছে তাদের ফলাফল পুনর্মূল্যায়নের দাবি করেছে। এগুলোকে আমরা সমর্থন করি না। সরকার তো অটোপাস দিয়ে দিয়েছিল, কারা এগুলো দেখাচ্ছে? এরকম একটা ভয়ঙ্কর দুর্বল সরকার পৃথিবীর ইতিহাসে নেই এবং 1 সেকেন্ডের জন্য এই সরকারের ক্ষমতা থাকার কোনো অধিকার নেই। এবং আমাদের রাজনৈতিক দলগুলো বেশ বসে তামাশা দেখছে, আমরা বলতে বাধ্য হচ্ছি। বিশেষ করে সেনাবাহিনীর উপর যেমন আমাদের আস্থা ছিল, ঠিক একইভাবে বিএনপির প্রতি আমাদের আস্থা ছিল। বিএনপি তার অন্য কারো কথা বাদ দিলাম, তার লক্ষ্য, তার উদ্দেশ্য, সেগুলোই তারা স্থির করতে পারে না, এক এক সময় এক এক কথা। এবং আওয়ামী লীগকে গাল দিতে পারলে মনে হয় যেন আওয়ামী লীগ ছিল ফ্যাসিবাদ, ধরে নিলাম, স্বৈরাচার ছিল, ধরে নিলাম। কিন্তু এখন পরবর্তীতে যা হচ্ছে তার চেয়ে কম কিছু হচ্ছে। আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য এই ধরনের মব, এই ধরনের কথিত আন্দোলন সবকিছুই বিএনপি মেনে নিয়েছে। তার বিরুদ্ধে বিএনপি কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি দিতে পারেনি। নাম কস্তে 2টি একটা দিয়েছে এবং প্রত্যেকের ক্ষমতা কেন্দ্রিক জায়গা থেকে যা কর্মসূচি করছে, কিন্তু দেশটার কথা নিয়ে কেউ ভাবছে না। এবং সত্যি আজকে অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলেছেন সেনাবাহিনীকে নিয়ে। আজকে এই শিক্ষার্থীরাও যেভাবে সেনাবাহিনীর উদ্দেশ্যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলো, আমরা কোনোভাবেই একজন সুস্থ মানুষ হিসেবে এগুলো মেনে নিতে পারি না। তবে কেন ঘটছে, কি কারণে ঘটছে, সেগুলো সেনাবাহিনী বুঝে উঠতে পারবে না। এর ভিতরে জাতীয় এবং আন্তর্জাতিক উস্কানি কতটা রয়েছে আমাদের অবশ্যই এখনই ভেবে দেখতে হবে। যে কথা শুনে আসছে যে হয়তো আমাদের মানচিত্র ঠিক থাকবে না, হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। আপা আসবেন। আপা বলতে আমরা শেখ হাসিনাকে চিনি। বিশেষ করে তিনি আওয়ামী নেতাকর্মী, তার সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সমস্ত নেতাকর্মীদের মাঝে তিনি আপা নামে পরিচিত। এখন তিনি আসার একটা আবার হাইপ তৈরি হয়ে গেছে যে তার আসার খবর বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলাদেশের সর্বত্রই ছড়িয়ে পড়েছে। এটা দিন দিন খুব প্রখর হচ্ছে, তীব্র হচ্ছে। যদিও মানুষ অনেকেই বিশ্বাস করে না যে তিনি আসবেন কেন, কিভাবে আসবেন, কোনো দেবদূত তাকে সহযোগিতা করবেন, নাকি তিনি নিঃশক্তির সামর্থ্যের বলে তিনি আসবেন, অথবা পার্শ্ববর্তী দেশ ভারতের সহযোগিতায় তিনি বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। এরকম অনেক কথাই বাংলাদেশের মাটিতে আছে। তবে দুঃখজনক সত্য হলেও এদেশের আপামর সাধারণ খেটে খাওয়া পেশাদারী শ্রমজীবী মানুষ মুখে বলে যে শেখ হাসিনার জামানা বা শেখ হাসিনার যুগ অথবা
শেখ হাসিনার শাসনকাল ভালো ছিল, কিন্তু কেউ বিশ্বাস করে না যে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবে। অনেকেই মনেই করে যে তার রাজনৈতিক কেরিয়ার খতম হয়ে গেছে, শেষ হয়ে গেছে, রাজনীতিতে ফেরার শক্তি সামর্থ্য সব কিছু হারিয়ে গেছে, অসুস্থ নেকড়ের মতো হয়ে গেছে, রাজনীতিতে কামব্যাক করতে পারবে না। অনেক কথাই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আছে। তারপরেও তিনি যেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, শেষ বয়সে এসেও তিনি যেভাবে প্রাণপণ লড়াই করে যাচ্ছে এই বাংলাদেশ আওয়ামী বিরোধী গোষ্ঠীর সাথে, এটা বলাই চলছে অনেকটাই ধৈর্যের সাথে তিনি এই চেষ্টাটা কিন্তু চালিয়ে যাচ্ছেন, যেটা তাকে মনোবল অনেকটাই প্রখর এবং শক্তিশালী করার চেষ্টা করছে। এখন কেন এই হাইপগুলো উঠছে যে আপা আসবেন, তার একটা নমুনা আপনাদেরকে আমি দেখাই। যে আওয়ামী লীগের একজন খুবই জনপ্রিয় নেতা, টিভি টক শোতে তার ভালো একটা চরিত্র রয়েছে, তার নাম হচ্ছে আশেক রহমান। তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটা পোস্ট করেছেন, আলহামদুলিল্লাহ। প্রথমে তিনি লিখেছেন যে আলহামদুলিল্লাহ, সবাই বলতে পারেন যে মুসলিম উম্মাহ বা মুসলিম জামানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করবে, এটাই স্বাভাবিক। তারপর তিনি লিখেছেন, এইমাত্র জানতে পারলাম ভারতে একটি সর্বদলীয় সভা হয়েছে। সভাটা হয়েছে ভারতের সর্বদলীয় সভা। এখানে কি বলা হচ্ছে, যেখানে সর্বসম্মতিক্রমে জননেত্রী শেখ হাসিনাকে সসম্মানে পূর্ণ নিরাপত্তায় বাংলাদেশে প্রত্যাবর্তন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শেষে লিখেছেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তার দলের স্লোগান তিনি সেখানে দিয়েছেন। এখন এই যে একটা তথ্য তিনি বাংলাদেশের জনগণকে শেয়ার করলেন, এবং এই তথ্য তিনি কোথায় পেলেন? তারপরে তিনি একটা টক শোতে তিনি বললেন যে এটা তিনি বলবেন না, কোনো একটা সিক্রেট জায়গা থেকে তিনি এই তথ্যটা পেয়েছেন, এটা প্রকাশ করার ইচ্ছা তার নেই। যাই হোক, এটা প্রকাশ করবেন না, স্বাভাবিক ব্যাপার। তবে শেখ হাসিনাকে নিয়ে যে সেখানে সর্বদলীয় বৈঠক হয়েছে, এটা শুধু মৌখিক আমাদের কাছে একটা দলিল তিনি দিয়েছেন, বাট কোনো শক্তপোক্ত দাবি তিনি উপস্থাপন করতে চাননি বা করবেন না, এরকম একটা বিষয় হয়তো আছে, যে দলীয় হাইকমান্ড থেকে নির্দেশ হয়েছে হয়তো যে এই তথ্যগুলো যেন প্রচার না করা হয়, প্রকাশ না করা হয়। ভারত যে সিদ্ধান্ত নেবে এটা অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করবে। এই বিষয়গুলো অনেকটাই হতে পারে। তবে তিনি একজন আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, আওয়ামী লীগের সাথে দীর্ঘদিন আওয়ামী রাজনীতি করেছে, তাদের কাছে এই সমস্ত তথ্য থাকবে, এটা স্বাভাবিক। এটা আমরা বিশ্বাস করি যে এই সমস্ত তথ্য তাদের কাছে থাকতে পারে। শুধু তাই না, আমাদের দেশের যারা বিরোধী রাজনীতি করে আওয়ামী, তাদের মুখে মুখেও কিন্তু এই শব্দগুলো উঠেছে যে আপা আসলে সবার পাশা লাল হয়ে যাবে, কারো অস্তিত্ব থাকবে না, কেউ টিকতে পারবে না, আপা আসবে, এরকম হাইপ কিন্তু বাংলাদেশের রাজনীতি আছে। তার মানে তারাও বিশ্বাস করে শেখ হাসিনার রাজনীতি চলবে, শেখ হাসিনার শাসনভার গ্রহণ করবে, আবার রাজনীতিতে কামব্যাক করবে, এটা তারা মনে প্রাণে বিশ্বাস করেন। এখন আমরা যারা সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় কথাবার্তা বলি, আমাদের চাইতে কিন্তু তাদের কাছে তথ্যগুলো অনেকটাই বেশি থাকে, অনেকটাই শক্তপোক্ত বা পাকাপোক্ত নিউজ কিন্তু তাদের কাছে থাকে। সেইগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তারা কথাবার্তা বলার চেষ্টা করে। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে এই যে বিষয়গুলো যে রটে গেছে, আপা আসবেন, তিনি রাজনীতিতে ফিরবেন, কামব্যাক করবেন, সবার হালুয়া টাইট করে ফেলবেন, এই বিষয়গুলো কিন্তু হেলা খেলার বিষয় না। এগুলো কিন্তু একটা ভাববার বিষয় যে এই বিষয়গুলো ঘটতে পারে। যদিও আমাদেরকে টাইম ম্যাগাজিন একটা রিপোর্ট করেছিল বেশ কিছু মাস আগে, সেখানে তিনি স্পষ্ট বার্তায় জাতিকে বার্তা দিয়েছিলেন যে আওয়ামী লীগের অসম্ভব প্রত্যাবর্তন ঘটতে পারে। এরপরে ভয়েস অফ আমেরিকা তার একটা বার্তা দিল যে এদেশের জনগণ প্রায় 57% আওয়ামী লীগকে সমর্থন করে। এই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে এসেছে। মানে এই বিষয়গুলো কিন্তু পঙ্খানুভাবে কিন্তু বাংলাদেশের রাজনীতি একটা হাইপ তোলার চেষ্টা করা হচ্ছে, সেই হাইপকে কেন্দ্র করে রাজনীতিটা দিন দিন এগোনোর চেষ্টা করা হচ্ছে, মানে শেখ হাসিনাকে ফিরে আনার ট্রাই করা হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে কিছু রাজনৈতিক দল, কিছু রাজনৈতিক ব্যক্তি, তারাও কিন্তু শেখ হাসিনাকে বা তার দলকে ফিরে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এবং এমনকি আমি অন্তর্বর্তী সরকারের মনের ভিতরেও আমি এই চেষ্টাটা দেখেছি যে আওয়ামী লীগ রাজনীতিতে কামব্যাক করুক, রাজনীতি করুক, এই বিষয়টা আমি অন্তর্বর্তী সরকারের মাঝেও দেখেছি। বাট শুধু তাই নয়, যারা জুলাই নেতা ছিল তাদের দু একজনের ভিতরেও আমি এই গুণটা দেখেছি যে তারাও চাই আওয়ামী লীগের রাজনীতি প্রত্যাবর্তন করুক, কামব্যাক করুক, এই বিষয়টা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে তা চাই। মানে এখান থেকে আমার যে থিওরি, সেখান থেকে আমি বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরে আনার জন্য অনেক বড় একটা গোষ্ঠী দাঁড়িয়ে গেছে। তারা শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে কামব্যাক করাতে চায়, এরকম একটা ধারণা বা ন্যারেটিভ অলরেডি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়ে গেছে। শুধু তাই নয়, আপনাকে আরেকটা যদি থিওরি দেখাই, সেটা হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের যে 11 মাসের যে পারফরমেন্স, আপনি দেখেছেন যে এই 11 মাসের পারফরমেন্স যতগুলো অন্যায় হয়েছে সবগুলো কিন্তু শেখ হাসিনার জামানার চাইতে ভয়ঙ্করভাবে করা হয়েছে। মানে এটা এক ধরনের ন্যারেটিভ অলরেডি তৈরি করা হয়েছে, যে একটা প্ল্যান যে এই সরকারকে বিতর্কিত করার জন্য শেখ হাসিনার চাইতে নির্মমতা এই সরকারের সময় চালু করেছে। এটা কিন্তু সরকার চালু করেনি, বাট কোনো একটা স্বার্থান্বেষী গোষ্ঠী যারা শেখ হাসিনাকে ভালোবাসে বা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়, এইরকম একটা গোষ্ঠী এই অপকর্মগুলো কিন্তু চালাচ্ছে। এমনভাবে হাইপ করানো হচ্ছে যে এই সরকারের চাইতে, বিএনপির চাইতে, জামাতের চাইতে আওয়ামী লীগ শত গুণে ভালো। এই হাইপ কিন্তু অলরেডি বাংলাদেশের জনগণের মাঝে উপস্থাপন হয়েছে, মানে প্রচার হয়েছে বা চালু হয়েছে। এইগুলো কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে লক্ষ্য করছি। এই লক্ষ্য করার বিষয়গুলো কিন্তু আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সবচেয়ে বড় পথ এবং পন্থা। এরপরে যে বিষয়টা আপনাদেরকে আমি জানাতে চাই যে ভারতের সর্বদলীয় বৈঠক হয়েছে, তার মানে বাংলাদেশকে নিয়ে ভারত দু হাতে খেলছে, দু হাতে নাড়াচাড়া করছে, বাংলাদেশকে নিয়ে তারা নিবিড় পর্যবেক্ষণ করছে। আজকেও দেখলাম যে নরেন্দ্র মোদী মাইলস্টোন বিমান দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে শোক প্রকাশ করেছেন। দক্ষিণ এশিয়ার বেশ কিছু রাষ্ট্র শোক প্রকাশ করেছেন। এই বিষয়গুলো মানে একটা বার্তা দেয় যে বাংলাদেশের সাথে
এই নেতাদের একটা যোগাযোগ বা যোগসূত্র অলরেডি আছে। তবে ভারত বাংলাদেশের ব্যাপারে নাক গলাবে এটা স্বাভাবিক, কেননা শেখ হাসিনার মতো নেত্রী ভারত পাবে না, এটা মানতে হবে। যে ভারতের অনুগত ছিল, যেভাবে ভারতকে সহায়তা করেছে বা ভারতের সহায়তা করেছে, দুইজনের মধ্যে একটা পারস্পরিক বন্ধুত্ব ছিল। প্রদর্শক শ্রোতা, আপনারা একে একে সম্পূর্ণ ভিডিওগুলো দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল। প্রদর্শক, এখান থেকে আপনারা কে বুঝলেন, কি জানলেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।